হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা প্রতিনিয়ত করে থাকেন। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আমরা জীবনে যে 10টি ভুল করে থাকি সেগুলো সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সাধারণত প্রতিদিন যে ভুলগুলো করে থাকি সেগুলোকে নিয়ে কখনো ভেবে দেখি না যে এই ভুলগুলো আমাদের কতটা বিপদ ডেকে আনতে পারে। তাই আমি আপনাদের সঙ্গে সেই 10টি অভ্যাস যেগুলো আপনাকে জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে বাধার সৃষ্টি করতে পারে তাদের সম্পর্কে অবগত করাবো। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখেন সুন্দর একটা বাড়ি, আর্থিকভাবে নিজেকে সচ্ছল করতে এবং একটা পরিবারকে সিকিউরিটি দিতে, কিন্তু এই স্বপ্নই থেকে যায়। এর একটা ছোট্ট উদাহরণ হিসেবে বলি, আমার এক বন্ধু ছিল রাহুল, যে অনেক কষ্টে একটা চাকরি জুটিয়েছিল, কিন্তু সমস্যা হলো চাকরি করতে করতে সে নিজেকে এমনভাবে ইএমআইতে জড়িয়ে ফেলে সে এখনও পর্যন্ত সেই ইএমআই থেকে বেরোতে পারেনি, যার ফলে সে তার স্বপ্নগুলো কখনোই পূরণ করতে পারলো না। তাই এই রকম ভাবে যারা নিজেদেরকে এই ছোট ছোট ভুল থেকে বাঁচিয়ে রাখতে পারবে তারাই জীবনে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। তো চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অভ্যাস 1, বাজেট না করা। বন্ধুরা, আমাদের দেশে আমরা বেশিরভাগ সময়ই যখন মাসের স্যালারি আমরা পেয়ে যাই তখন ভাবি যে এটা একটু কিনে নিই, ওটা একটু কিনে নিই। এই করতে করতে দেখা যায় মাসের শেষে কিছুই সেভ করতে পারিনি, সমস্ত টাকাটা খরচ করে ফেলেছি, যার ফলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিং বলে তেমন কিছু থাকে না। আমার এক কলিগ, যার নাম ছিল শিবানী, সে প্রত্যেক সময় বলতো যে আমি যে কিভাবে টাকাগুলো খরচ করে ফেলি, মাসের শেষে গিয়ে আমার হাত একদম ফাঁকা হয়ে যায়। তখন আমি তাকে বলেছিলাম যে প্রত্যেক মাসে তুই বাজেট করা শুরু কর। সে তখন এটা শুনে বলল যে বাজেট, ওটা তো বড়লোকই ব্যাপার। আমি বললাম না, তুই যদি তোর টাকাকে সত্যিকারের ট্র্যাক করতে চাস বা কোথায় কত খরচ হয়ে গেছে বুঝে উঠতে চাস তাহলে তোকে কিন্তু বাজেট করতে হবে। আর হ্যাঁ, এই বাজেটের বাইরে তোর কিন্তু কোনো কিছু কেনাকাটি করা যাবে না। তাই মাসের শুরুতে তুই যদি এই বাজেটটা করে নিস এবং পুরো মাস ধরে এটাকে ফলো করিস, আশা করি তুই বুঝতে পারবি তোর টাকাগুলো কোথায় খরচ হচ্ছে। তারপর সে আমার কথা মতো বাজেট শুরু করে। তারপর একদিন সে আমার কাছে এসে বলে যে তুই ঠিকই বলেছিলি, আমি এবার অনেকটাই সেভ করতে পেরেছি, আমার টাকাগুলো কোথায় অযথা খরচ হতো সেগুলো আমি বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন বাজেটের গুরুত্ব কতটা। অর্থাৎ আপনি পুরো মাসে কোথায় কি খরচ করবেন সেটা যদি আগের থেকে ডিসাইড করে রাখেন এবং সেটাকে যদি ফলো আপ করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো সঞ্চয় করতে পারবেন। এবার সলিউশনে আসি, কি করা উচিত আমাদের। আপনি যে টাকাটা ইনকাম করেন সেই টাকাকে এভাবে ডিভাইডেড করুন, 50%, 30%, 20%। 50% আপনার সমস্ত মাসের খরচ এর মধ্যে যাবে, আর বাকি 30% ওটা যাবে সেভিংয়ের জন্য, আর বাকি 20% যাবে ইনভেস্টমেন্টের জন্য। এভাবে করে আপনি আপনার পুরো টাকাটাকে প্ল্যান করে নিতে পারেন। বন্ধুরা, আজ থেকে যদি আপনি আপনার স্বপ্নের বাড়িটার জন্য সেভিং শুরু করেন তাহলে খুব সুন্দর হয়, তাই না? তাই আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য আজ থেকে সেভিং শুরু করুন। অভ্যাস 2, ক্রেডিট কার্ডের অপব্যবহার। বন্ধুরা, আজকের দিনে প্রত্যেক ব্যক্তির কাছে একটার অধিক ক্রেডিট কার্ড থাকে। বিশেষ করে যাদের একটু স্যালারি ভালো তাদের হাতে 3-4টে করে ক্রেডিট কার্ড রয়েছে। এই ক্রেডিট কার্ড আমরা অনেক সময় না চাইতেও ব্যবহার করে ফেলি। তার কারণ আমরা দেখি অনেক সময় ক্রেডিট কার্ডের লোভনীয় অফার এসছে, সেই ভেবে আমরা জিনিস
কিনে ফেলি। এতে সমস্যা হচ্ছে আপনার সেভিং কিন্তু শূন্য হয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, রাহুল যে আমার এক বন্ধু ছিল, সে ক্রেডিট কার্ড দিয়ে একটা ইলেকট্রনিক্স গ্যাজেট কিনেছিল, যার ইএমআই ভরতে ভরতে তার সেভিং আজ শূন্য হয়ে যাচ্ছে। তাই ক্রেডিট কার্ডকে ভেবেচিন্তে ব্যবহার করুন। আপনার প্রয়োজন ছাড়া এই ক্রেডিট কার্ড কখনোই ইউজ করবেন না। আর চেষ্টা করুন বেশি ক্রেডিট কার্ড ব্যবহার না করার, কারণ এর ফাঁদে যদি আপনি একবার পড়ে যান, এখান থেকে বেরোনো খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। তাই জিনিসটা বড় হওয়ার আগে আপনি নিজেকে সামলে তুলুন। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত, আপনাকে ক্রেডিট কার্ড কেবলমাত্র জরুরি ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ধরুন আপনার মেডিকেল পারপাসে খুবই আর্জেন্ট আছে, তাহলে আপনি সে জায়গায় ক্রেডিট কার্ডকে ইউজ করতে পারেন। দ্বিতীয়ত, ক্রেডিট কার্ডের দেখবেন যখন বিল আসে, একটা মিনিমাম বিল আর একটা ফুল পেমেন্ট। সবসময় চেষ্টা করবেন ফুল পেমেন্ট পে করার, কারণ আপনি যদি মিনিমাম বিল পে করেন তাহলে আপনার ওই টাকার উপর চড়া ইন্টারেস্ট বসে। তাই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনি যদি আপনার পরিবারের হাসিটাকে ধরে রাখতে চান, তাহলে আপনাকে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতেই হবে। অভ্যেস 3, ইনভেস্টমেন্ট না করা। বন্ধুরা, আপনারা কি জানেন, যদি আপনি ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে ইনফ্লেশনের কারণে আপনার টাকার মূল্য অনেকটাই কমে যায়। তাই আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, আপনাকে ইনফ্লেশন বিট করতে হবে। ইনফ্লেশন কি জিনিস? ইনফ্লেশন হচ্ছে আপনার প্রত্যেক বছর যে দ্রব্যমূল্যর বৃদ্ধি বাড়তে থাকে সেটাকে বলে। অর্থাৎ আপনি এখন 10 টাকায় যে জিনিসটা কিনতে পাচ্ছেন, আগামী বছর হয়তো দেখা যাবে সেই জিনিসটাকে আপনি 10 টাকায় কিনতে পারছেন না। তার জন্য আপনাকে হয়তো কিছু এক্সট্রা টাকা পে করতে হচ্ছে। এটাকে বলে ইনফ্লেশন। তাই আপনি যখন ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখেন, সেটা কিন্তু আপনার ইনফ্লেশনের থেকে অনেক কম। তাই এটা আপনার টাকার ভ্যালুকে অনেকটাই কমিয়ে দেয়। আপনি যদি 5 বছর আগে ব্যাংকে 5 লাখ টাকা রাখেন, এখন তার ভ্যালু কিন্তু অনেকটাই কমে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। কেবলমাত্র আপনার জরুরি ফান্ড ছাড়া আর বাকি সমস্ত টাকাটাকে আপনি ইনভেস্টমেন্ট করুন। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত, আপনি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা শুরু করুন। স্টক মার্কেটে ঢোকার আগে আপনাকে এর সম্পর্কে আগে নলেজ নিন। এর জন্য আপনি জিরোধা ভার্সিটি যে অ্যাপটি রয়েছে, সেখান থেকে স্টক মার্কেটের নলেজ নিতে পারেন। তাছাড়া ইউটিউব তো রয়েইছে। তাই আগে আপনি স্টক মার্কেটের সম্পর্কে নলেজ নিয়ে তারপর ইনভেস্ট করা শুরু করুন। আপনার সন্তান কিংবা আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি এখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, যা আগামী দিনে আপনার স্বপ্ন বা আপনার সন্তানের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। অভ্যেস 4, লাইফস্টাইল ইনফ্লেশন। বন্ধুরা, এটা আমরা অনেক সময় দেখি, আপনার যদি কোনো প্রমোশন হয় বা ইনক্রিমেন্ট হয়, তাহলে আপনি নতুন কিছু জিনিস কিনে নেন। সেটা দামি আইফোন হতে পারে বা গাড়ি হতে পারে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, আপনার প্রতি মাসের খরচা কিন্তু বেড়ে যায়। আপনি যে দামি ফোনটি কিনেছেন, তার যে অ্যাক্সেসরিজ বা তার জন্য যে খরচা প্রত্যেক মাসে, বা গাড়ি কিনেছেন তার জন্য যে প্রত্যেক মাসের খরচা, এটা কিন্তু আপনার একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। তাই এই ধরনের লাইফস্টাইল যদি আপনি জীবনযাপন করেন, সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে অনেকটাই দূরে সরে যাবেন, যেখানে আপনার সেভিং কিন্তু বাড়লো না। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত, আপনার যে প্রমোশন বা ইনক্রিমেন্ট হয়েছে তার 50% সেভ করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, আপনি এটা মাথায় রাখুন, আপনি যে জিনিসটা কিনবেন বলে ভাবছেন, সেটা কি আপনার সত্যিই খুব দরকার আছে? যদি থাকে তাহলেই কিনুন, না হলে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আপনার স্বপ্নের জীবনটা শো আপের জন্য নয়, আপনার নিজের সুখের জন্য। তাই এই কথাটা মাথায় রাখবেন। অভ্যেস 5, জরুরি ফান্ড না থাকা। বন্ধুরা,
আমরা দেখেছি কোভিডের সময় যে আপনার কাছে জরুরি ফান্ড যদি না থাকে তাহলে কতটা আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয়। আমার এক প্রতিবেশীকে আমি দেখেছিলাম কোভিডের সময় ওর মেডিকেল পারপাসে লোন নিয়েছিল, যে লোন সে এখনও শোধ করছে। তাই আপনার কাছে সবসময় জরুরি ফান্ডটা থাকা আবশ্যক। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত আপনার কাছে 6 মাসের যে খরচ তার লিকুইড মানি যেন আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে, লিকুইড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, যেখান থেকে আপনি খুব সহজে টাকা উইথড্রল করতে পারেন। এটা মাথায় রাখবেন, আপনার পরিবারের নিরাপত্তা কিন্তু আপনার হাতে। অভ্যেস 6, আর্থিক শিক্ষার অভাব। বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা সব রকমের পড়াশোনা করেছি, কিন্তু টাকা নিয়ে খুব একটা পড়াশোনা করি না, বা আমাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজনের সামনে টাকা পয়সা নিয়ে আমাদের সামনে আলোচনা করা হতো না। এটাকে সবসময় বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা হয়। আমার মতে এটা একটা ভুল কনসেপশন, যার ফলে আমরা কিন্তু জীবনে টাকা পয়সার ব্যাপারে তেমন একটা শিক্ষা নিই না। এর জন্য আমরা দেখেছি অনেক বড় বড় স্ক্যামের সম্মুখীন আমাদের হতে হয়। তাই টাকা পয়সা নিয়ে আপনাদের প্রত্যেকের নলেজ থাকা খুবই জরুরি। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ নিতে হবে। এর জন্য ইউটিউব রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে, এখান থেকে আপনি এই নলেজ গ্যাদার করতে পারেন। তাছাড়া আপনি বইও পড়তে পারেন, রিচ ড্যাড পোর ড্যাড, সাইকোলজি অফ মানি, এই ধরনের বইগুলো পড়লে আপনার টাকার সম্পর্কে অনেক বেশি নলেজ বাড়বে। আপনার জ্ঞানই হবে আপনার শক্তি। তাই আপনি ফাইন্যান্সিয়াল নলেজ অ্যাকোয়ার করা শুরু করুন। অভ্যেস 7, সবাইকে খুশি করার চেষ্টা। আমরা দেখে থাকি বেশিরভাগ মানুষজন রয়েছে যারা বন্ধুদের সঙ্গে যখন রেস্টুরেন্টে যায় তখন তাদের সমস্ত বিল পে করে দেয়, অথবা পরিবারের জন্য অযথা কোনো জিনিসে খরচ করে দেওয়া। এটা করলে কিন্তু চলবে না। আপনাকে এগুলোকে সবসময় অ্যাভয়েড করতে হবে এবং না বলা শিখতে হবে। হ্যাঁ, যেটা প্রয়োজন তাতে খরচ করুন, কিন্তু অযথা আপনি এইগুলোর পেছনে টাকা খরচ করে আমার মনে হয় না আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। এর সলিউশন হিসেবে আপনি কি করবেন? প্রথমত না বলতে শিখুন। 2 নম্বরে আপনার খরচকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি সত্যিকারে আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো কিন্তু অবলম্বন করতে হবে। আপনার স্বপ্ন আপনিই পূরণ করতে পারেন। অভ্যেস 8, ঋণের ফাঁদ। বন্ধুরা, আপনি এখনকার দিনে প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করেন, কিছু না কিছু ইএমআই বা লোন রয়েছে। তার কারণ তারা যখন একবার জীবনে এই ফাঁদে পা দেয় আর কখনোই এখান থেকে বেরোতে পারে না। তাই আপনাকে কিন্তু এটা সবসময় অ্যাভয়েড করতে হবে। ক্রেডিট কার্ডের লোন বা এমনি মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপস কিন্তু আপনাকে লোনের জন্য অফার দেয়, আর আপনি সেই অফার অ্যাকসেপ্টও করে নেন। আপনি পুরো জিনিসটা পড়ে দেখেন না যে কতটা চড়া ইন্টারেস্ট রেট থাকে। তাই আপনাকে এই ঋণের ফাঁদ থেকে সবসময় মুক্ত রাখার চেষ্টা করতে হবে। কোনো আর্জেন্সি ছাড়া আপনি লোন সবসময় অ্যাভয়েড করবেন, কারণ এগুলো এক ধরনের ফাঁদ যা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থেকে অনেকটাই দূরে নিয়ে চলে যাবে। তো এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত চড়া সুদের যে ইএমআই বা লোন রয়েছে তাকে শোধ করুন। দ্বিতীয়ত যে কোনো ধরনের লোন নেওয়ার আগে 2 বার ভাবুন আপনার কি সত্যিকারের এটা প্রয়োজন আছে, না আপনি এমনিই এই লোনটা নিচ্ছেন। আপনি কল্পনা করতে পারবেন না, যদি আপনি ঋণমুক্ত থাকেন তাহলে আপনি সত্যি নিজেকে অনেক বেশি স্বাধীন বলে মনে করবেন। অভ্যেস 9, একটা ইনকাম সোর্সের উপর নির্ভর না করা। বন্ধুরা, আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনি কখনোই চাকরির উপর নির্ভর করে থাকবেন না। আপনি সাইড ইনকাম হিসেবে ফ্রিল্যান্সিং বা ছোটোখাটো ব্যবসা শুরু করুন। আর যারা ব্যবসা করেন তাদেরকেও বলবো, আপনি কেবলমাত্র একটা ব্যবসায় সীমাবদ্ধ করে রাখবেন না, কারণ আপনার এই ব্যবসা কখনো কখনো খারাপ সময় আসতে পারে। তাই
কমপক্ষে আপনাকে অল্টারনেটিভ হিসেবে আরও একটা বা দুটো ব্যবসা শুরু করতে হবে, যেটা আপনার জীবনকে ফাইনান্সিয়ালি অনেকটা সাপোর্ট দেবে। তাই সবসময় একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করে চলার চেষ্টা না করে নিজেকে ডাইভার্সিফাই করার চেষ্টা করুন। এতে জীবনের ঝুঁকি অনেকটাই কম থাকবে। সলিউশন হিসেবে কি করব? যারা চাকরি করেন তারা চেষ্টা করুন কিভাবে সাইড ইনকাম করা যেতে পারে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন, সাইড ইনকাম করতে গিয়ে আপনি ভুলভাল কাজ করে বসবেন না। চেষ্টা করুন ফ্রিল্যান্সিং বা অন্য কোনো ছোট ব্যবসা যেটা আপনার পক্ষে করা সম্ভব সেগুলো করার চেষ্টা করুন। 2 নম্বরে স্কিল শিখে সেই স্কিল ব্যবহার করে যাতে আপনি টাকা ইনকাম করতে পারেন সেদিকটাও ভেবে দেখতে পারেন। আপনি যদি চান, আপনার সীমানা কিন্তু অসীম। আপনাকে কেবলমাত্র মন থেকে এটা স্বীকার করতে হবে যে আমি কেবলমাত্র আমার একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড হব না। তা না হলে আপনি কিন্তু কখনোই আর অন্য কোনো রকমের স্টেপ নেওয়ার চেষ্টা করবেন না। তাই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি সত্যি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে চান। অভ্যেস 10 পরে করব ভাবা। অর্থাৎ আমরা সবসময় কোনো কাজ শুরু করতে গেলে বলি যে কাল থেকে শুরু করব। এই কাল আর কখনোই আসে না, আর আমাদের সেই কাজটা শুরু করা হয় না। তাই জীবনে কোনো কিছু শুরু করতে চাইলে আপনি একটা ছোট্ট স্টেপ নিন এবং আজ থেকেই শুরু করুন, কারণ কাল বলে কিছু হয় না। আর আপনি যদি কাল করতে থাকেন এইভাবে কাল কাল বলে, আর সেটা কখনোই শুরু করা হবে না। ছোট্ট স্টেপ নিন, আজ থেকে শুরু করুন। যে কোনো কাজ আপনি যতটা পসিবল ওই দিন কি করা সম্ভব ছোট্ট স্টেপ সেটা করুন। এর সলিউশন হিসেবে কি করব? প্রথমত, যে কোনো কাজকে ছোট্ট স্টেপ থেকে শুরু করা উচিত। দ্বিতীয়ত, আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে এবং সেই লক্ষ্যটাকে ছোট ছোট অংশকে কিভাবে আপনি অ্যাচিভ করতে পারেন তার চেষ্টা আপনাকে করতে হবে। আমি চাই আপনার সেরা দিনটা আজ থেকেই শুরু হোক। বন্ধুরা, এই 10টি অভ্যাস যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি অনায়াসে হতে পারবেন। আমি জানি এটা সহজ নয়, কিন্তু আপনি একটু ভেবে দেখুন যে আপনার এই অভ্যাসগুলো পরিবর্তনের ফলে আপনার ফ্যামিলি অনেক বেশি সিকিওর এবং আপনার জীবন আরও সুন্দর হতে পারে। আমার বাবা আমাকে সবসময় বলতেন টাকা গাছে ধরে না, কিন্তু আপনি চাইলে এই টাকার গাছ আপনি তৈরি করতে পারেন। তাই আজ থেকে শুরু করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।